এই কেনুলা যে অভিযান চালাচ্ছে সরকার মানে মিক্স করছে। একটা তো বুঝলাম যে তথ্য গোপন করছে। বাট এটা কি আমাদের আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা? আমি যদি কেনুলার তেল খাই, কেনুলার তেল কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, পাওয়া যায়। বাইরে বা বাংলাদেশেও অনেক হুম। জায়গায় পাওয়া যায় কেনুলার তেল। সো এই কেনুলার তেল কি আসলে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা? আসলে এটা আ আ আমরা যতটুকু জানি, জিএমও নিয়ে এমনিতেই পক্ষে বিপক্ষে কন্ট্রোভার্সি আছে। তো এটা দেখা যায় যতটুকু আমরা জানতে পেরেছি। তো এটা আরো বেশি গবেষণা বা ইয়ের প্রয়োজন। তো জিএমওর ক্ষেত্রে, ক্যানুলার ক্ষেত্রে যে অ্যা বৈশিষ্ট্যগুলো জিনের মাধ্যমে ইনকর্পোরেট করে রেখে জিএমও করা হইছে। তো এর ফলশ্রুতিতে দেখা যায় কি ধরেন হিউজ পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে কেমিক্যাল ইউজ করলেও বা পেস্টিসাইড ইউজ করলেও কোনো ক্ষতি হয় না? এর কোনো ক্ষতি হয় না। গাছের তো কোনো ক্ষতি একটা হয় না? গাছের কোনো ক্ষতি হয় না। হুম। কিন্তু একটা ভয় থেকেই যায় যে এই পরিমাণ কেমিক্যাল ইউজ করার কারণে এই কেমিক্যালটা তেলে পৌঁছাচ্ছে কিনা। তো এটা একটা তো ভয় থেকে যায়। তেলের তো যেমন কেমিক্যালের কীটনাশকের প্রত্যেকটারই একটা ইয়ে আছে। ওই যে হ্যাঁ, মেয়াদ আছে। ওই মেয়াদের পরে কিন্তু এটা আ আর অ্যাক্টিভ থাকে না। হ্যাঁ। সো ওই পিরিয়ডটা যদি উইথড্রাল পিরিয়ডটা যদি মেইনটেইন করে কীটনাশক দেওয়া হয়, তারপরেও কি ক্যানুলা ক্ষতিকর হতে পারে? এটা আসলে ফার্দার গবেষণার ব্যাপার। হুম, কিন্তু হুম। আমরা যেগুলো কিছু পেয়েছি যতটুকু দেখছি বেশ কিছু রিসার্চ পেপারে হেলথ হ্যাজার্ড এর ইস্যু গুলোই আসছে। কারোর হার্ট হার্টের সমস্যার কথা বলা হচ্ছে বা আরো অন্যান্য অর্গানে এর একটা সাইড ইফেক্ট আছে বলেই অনেক গবেষণায় দেখা যাচ্ছে। আর আসলে বিপরীত গবেষণা থাকতে হুম, হুম। পারে। এটা আজকেই তবে আইনগতভাবে কিন্তু ক্যানোলা নিষিদ্ধ না? নিষিদ্ধ না। সুতরাং এটা কেউ যদি বলে বিক্রি করে এবং ন্যায্য দাম নেয় তাহলে তো আসলে দোষের প্রচলিত কিছু না? আইনে সমস্যার কিছু হুম। না। তবে ইথিক্যাল বিষয় কনসিডার করলে যেহেতু আমরা নিরাপদ খাবার নিয়ে কাজ করি, যে বিষয়ে কন্ট্রোভার্সি আছে বা যে বিষয়ে আছে রাইট। সেটা এভয়েড করাটাই আসলে ভালো হবে। কারণ জিএমও নিয়ে তো আসলে অনেক কথা আছে। আর এর আরেকটা দিক আছে যে আমরা অনেক সময় দেশি সরিষার বা বলি যে আমাদের যেটা মাঘি এবং সেদি সরিষা এটা ইউরিসিক অ্যাসিডের কথা বলা হয় যে হুম, এটার হুম। কারণে গাট পেইন বা বাত ব্যথার ইস্যুস গুলো আসে। তো আসলে এক্ষেত্রে আসলে অনেক রিসার্চ হয়েছে। তবে রিসার্চের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে যে মূলত আপনি জানেন যে কর্পোরেট ওয়ার্ল্ড এর কালচার গুলো কেমন। যে আপনি মূলত ব্যবসায়ীরা যে রেজাল্টটা চাচ্ছে, অনেক সময় এই রেজাল্টকে সামনে রেখেই একটা গবেষণা করা হয়। কারণ রাইট। আপনার সরিষার এই ভারত উপমহাদেশে সরিষার ইতিহাসটা কিন্তু অনেক লম্বা। হাজার বছর ধরে এই দেশের বা এই সাবকন্টিনেন্টের মানুষরা সরিষার তেল কিন্তু খেয়ে used to। তো দেখা যাচ্ছে হার্ট ডিজিজ বলি, অন্যান্য ডিজিজ যেগুলো বলতেছি এইগুলো কিন্তু আগের জেনারেশন বা আরো ২-৩ জেনারেশন কম ছিল। কিন্তু আমাদের ভিতরেই দেখা যাচ্ছে এগুলো বেশি হচ্ছে। তো বোঝা যায় যে অনেক সময় গবেষণা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। আর আরেকটা বিষয় হলো অনেক সময় গবেষণার উপরে হিস্টোরিক্যাল ফ্যাক্টটা বেশি প্রাধান্য পায়। এক্সাক্টলি। কারণ যেহেতু আমরা হাজার বছর ধরে এটা খেয়ে আসছি, এর কোনো হুম। সাইড ইফেক্ট পাওয়া যাচ্ছে না। তারপরেও ইউরিসিক অ্যাসিডের জন্য ওই যে গিনি পিগ বা ইঁদুর এইগুলোতে সামান্য টেস্ট করে একটা হুম, কনক্লুশন এ আসাটাও বেশ কঠিন জিনিস মনে হইছে আমার কাছে। রাইট। সো এটা নিয়ে তো আসলে অনেক বড় ডিবেট আছে। ইরুসিক অ্যাসিডের কথা যেটা বলা হয়, এটা আসলে একটা ইঁদুরের উপর টেস্ট করে দেখানো হয়েছে যে এটা আসলে ব্লক তৈরি করে। হুম, বাট এটা ইঁদুরের যে মেকানিজম বডির আর মানুষের মেকানিজম তো এক না। আর আসলে আপনি যেটা বলেছেন যে হিস্ট্রিক্যাল ডেটা, আমি এইসব রিসার্চের তো একটা ফ্যাক্ট থাকেই। বাট রিসার্চের উপরে আমি হিস্ট্রিক্যাল ডেটাটাকে আসলে প্রাধান্য দেই। যে অবভিয়াসলি। ভাই আমাদের বাপ-দাদারা এই সরিষার তেল খেয়েই আসলে সুস্থ স্বাভাবিক জীবন পার করেছে। তো আমাদের কি এমন হইলো যে আমরা সরিষার তেল বাদ দিলাম আর আমাদের এই হার্ট অ্যাটাক, এই ডায়াবেটিস, এই প্রেশার, এই সমস্যাগুলো বাড়লো এবং এটার কারণে মেইন কিন্তু দায়ী করা হয় সয়াবিন তেলকে। বিশেষ জি, করে জি। হাইড্রোজেনেটেড ইন্ডাস্ট্রিয়াল যে সয়াবিন তেলটা এটাকে বেশি দায়ী করা হয়। সো এখানে আসলে অনেকগুলো বিষয় আসলে আপনার কথা থেকে উঠে আসলো যে কেনুলা নিয়ে যেই আসলে বিভেদটা বা বিভ্রান্তি, এটা খুব সুন্দর করে আপনি বলেছেন। প্লাস সরিষার তেলের যে ক্ষতিকারক দিকটা। সো অ্যাজ এ ভোক্তা আমার কি আসলে সরিষার তেলে সুইচ করা উচিত নাকি সয়াবিন তেলে থাকা উচিত? সরিষার তেলের দাম তো একটু বেশিই পড়ে সয়াবিনের চেয়ে। আর আমাদের সবাই যদি আসলে সরিষার তেল খাওয়া শুরু করেও, তাহলে কি আমরা ওই পরিমাণ সরিষা সাপ্লাই দেওয়ার ক্যাপাসিটি আছে কিনা আমাদের? সো এই সব বিষয়গুলো নিয়ে আপনার মতামতটা যদি আমাদের বলেন। না আপনি বলছিলেন যে সয়াবিন তেলের কথা আর সরিষার তেলের কথা। তো আসলে সয়াবিন তেলের প্রাইস অনেক কম ঠিক আছে, সরিষার তুলনায়। কিন্তু আপনার স্বাস্থ্যের মূল্য তো আরো অনেক বেশি। রাইট। তো সেই ক্ষেত্রে
অবশ্যই হাই হিট, স্টাবিলাইজার এগুলো অনেক ধরনের কেমিক্যাল ইউজ করে উৎপাদিত সয়াবিন তেল, যেটা স্বাস্থ্যের জন্য ভালো না, এটাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করে আমরা অবশ্যই সরিষার তেলে যাব, কারণ সরিষার তেল স্বাস্থ্যসম্মত। এই কারণে আমাদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে কাজটা করতে হবে। আর পাশাপাশি আমরা রান্না করার জন্য যখন সয়াবিন তেল ইউজ করি, সয়াবিন তেলের থেকে কিন্তু সরিষার তেলের পরিমাণটা একটু কম লাগে। আচ্ছা। তো এই জন্য মনে হতে পারে যে শুধুমাত্র ভলিউম বিবেচনা না করে ওইটার ইফেক্টিভনেস কি সেটা বিবেচনা করা উচিত। আর দিন শেষে ধরেন দ্রুত অসুস্থ হয়ে যাওয়া, নানান রকম জটিল কঠিন রোগে পড়ার থেকে বা চিকিৎসা ব্যয় বাড়ানোর থেকে অল্প করে স্বাস্থ্যসম্মত ভালো জীবনটা বা সুন্দর লাইফ, সুস্থ জীবন কাটানোর চেষ্টা করাটাই আসলে বুদ্ধিমানের কাজ বলে যে কোনো মানুষই বুঝতে পারবে। আর দ্বিতীয় কথা, হয়তো অনেক সময় আমরা বলি যে আমরা নিম্ন মধ্যবিত্ত বা আমরা দরিদ্র আছি, তো আমরা কিভাবে এটা অ্যাফোর্ড করতে পারি। তো যেহেতু এটা আমার স্বাস্থ্যের প্রশ্ন, তো আমরা অনেক সময় কিন্তু অনেক ধরনের ব্যয় করি, চার আড্ডা বা অনেক কারণে অকারণে বিভিন্ন অকেশন সৃষ্টি করে আমরা আনন্দ করি, খাবার খাই। তো আরও অনেক মানে বিলাসী পণ্য কেনার পিছনেও আমরা ব্যয় করি। তো এই ব্যয়গুলো কার্টিলেজ করে আমরা আমাদের এখানে স্বাস্থ্য কথা বিবেচনা করে সরিষার তেলে এটা একটা বিনিয়োগ হতে পারে আর কি, আমি মনে করি। সো এটা যদি ধরেন এখন সবাই বাংলাদেশে সরিষার তেল খাওয়া শুরু করলো, ওই পরিমাণ সরিষা প্রডিউস করার ক্যাপাসিটি কি আমাদের আছে? আসলে মূলত ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যদি চাহিদা ক্রিয়েট হয় তো অবশ্যই আমাদের কৃষকরা সেটা চাষ করবে এবং এটা উৎপাদন হবে এবং চাহিদা মেটানো সম্ভব। এবং যদি কোনো কারণে সেটা নাও হয়, যদি এত বেশি হয়ে যায় যে আমাদের ল্যান্ডের তো একটা ক্যাপাসিটি আছে, যে সরিষা উৎপাদন হলে হয়তো ধান কমে গেল, অন্য একটা ফসল কমে গেল, সেটা যদি একটা সমন্বয় করে করা যায় তো চাহিদা পূরণ হলো। আর না হলে পরবর্তীতে অবশ্যই আমরা সরিষাগুলো প্রয়োজনে বাইরের থেকে নিয়ে এসে যদি আমরা কস্ট ইফেক্টিভ করতে পারি সেটা চিন্তা করা যাবে। সেটা হলো পরবর্তীতে যখন এই ধরনের চাহিদা সৃষ্টি করা যায়, সৃষ্টি হয় যদি, তখন এটা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ডিসিশন নেওয়া যেতে পারে।